নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। দেশের সেরা মহিলা ড্রাগ কন্ট্রোলারের সম্মান অর্জন করলেন রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা। ব্যক্তিগত কৃতিত্বের পাশাপাশি রাজ্যের ভাবমূর্তিরও উজ্জ্বল প্রতিফলন তাঁর এই কৃতিত্ব। নিউজ নাওয়ের সঙ্গে এক্সক্লুসিভলি শেয়ার করলেন তাঁর কর্মময় জীবনের অভিজ্ঞতা। নয়াদিল্লির আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন IPHEX 2025-এ এবছর দেশের সেরা মহিলা ড্রাগ কন্ট্রোলারের সম্মান পেলেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা। নিছক একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি জনস্বাস্থ্য রক্ষায় ঔষধ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতি আস্থা ও নিষ্ঠার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে তার এই প্রাপ্তি। ভারতীয় ওষুধ শিল্প একটি বিস্তৃত ও বহুমুখী খাত। এখানে যেমন বিশ্বের অন্যতম বৃহৎ জেনেরিক ওষুধ উৎপাদিত হয়, তেমনি ভেজাল ও মানহীন ওষুধের চ্যালেঞ্জও রয়ে গেছে। এই খাতে দক্ষ নিয়ন্ত্রকের ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন কাঞ্চন সিনহা। 1988 সাল থেকে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের কর্মরত রয়েছেন কাঞ্চন সিনহা। দীর্ঘ 37 বছরের কর্মময় জীবনে ওষুধের মান বজায় রাখা, লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাজারে ভেজাল ঔষধ প্রতিরোধে তার উদ্যোগ বরাবরই উচ্চ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। নিউজ নাওয়ের সঙ্গে একান্ত কথোপকথনে ড্রাগ কন্ট্রোল ব্যবস্থায় রাজ্যে অবিলম্বে কিছু সংস্কার সাধন প্রয়োজন বলে জানিয়েছেন কাঞ্চন সিনহা। শুনে নেব বিশেষ কথোপকথনে তাঁর শেয়ার করা অভিজ্ঞতার কথা। মানে কাজের ক্ষেত্রে আপনি দীর্ঘ বছর ধরে যে ড্রাগ কন্ট্রোলার ত্রিপুরাতে কর্মরত রয়েছেন স্বাস্থ্য দপ্তরে, তো এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কিরকম এখনো পর্যন্ত? অভিজ্ঞতা দেখুন, আমি আমার নিজের কথা বলছি। আমি আই হ্যাভ জয়েন ইন 1988, তো আজকে অলমোস্ট 37 ইয়ার্স। So 37 is a long journey. তো এর মধ্যে প্রথমেই যে প্রবলেমটা, ইভেন আজকের দিন হলে ওইগুলিকে ডিসক্রিমিনেশনও বলা হয়। I was the first female inspecting officer drug in the drug control administration. সুতরাং ওই সময় ডিপার্টমেন্টও কনফিউজ, জুরিসডিকশন দেবে যে কি দেবে, কারণ 1988-এ তো আজকের মতো সিনারিও ছিল না। So, and this incredible journey, এইগুলি, that was the challenge. ওই চ্যালেঞ্জ গুলি কাটিয়ে এই কন্টিনিউ করা, that is also very challenging না। আর যদি বলি যে সোজা কথাই বলতে গেলে, entering and growing in a profession largely dominated by male was really a challenge. But with the help, with determination and of course support from my senior officials, colleagues, আর আমার যারা ফ্যামিলি মেম্বার্স আছেন, তাদের জন্য I was able to fully dedicated to my job, to the mission. আমাদের মিশন হলো ensuring safe and quality medicine for the people. So for the people of Tripura, I have totally dedicated myself. Okay, what is your opinion about the reforms that immediately needed in drug controlling system right now in state? ড্রাগ কন্ট্রোলের তো স্ট্রাকচার গুলি তো ভালো না। যেমন একজন ড্রাগ কন্ট্রোলার পোস্ট তো অনেক বছর ধরেই খালি আছে, 14 বছর ধরে ফিল আপ হয় না। আর ডেপুটি ড্রাগ কন্ট্রোলার তো একজনই আমি আছি, তারপরে ইন্সপেক্টর। তো মাঝখানে যেহেতু সময়ের সাথে আমাদের যেমন অ্যাসিস্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলার, জয়েন্ট ড্রাগ কন্ট্রোলার, সেরকম পোস্টও খোলা উচিত। কারণ দিনকে দিন তো অনেক কঠিন হয়ে যাচ্ছে না জিনিসগুলি, রিফর্ম হচ্ছে, ইভেন ড্রাগ এন্ড কসমেটিক্স অ্যাক্ট এন্ড রুলস।
সেইগুলো আগের স্টেজে নেয়। এত ভাবে অ্যামেন্ডমেন্ট হচ্ছে, তাছাড়া দিল্লিও প্রচন্ড ভাবে আমাদের চাপ দেয়, আর নতুন ভাবে আমাদের রেগুলেটরি ইন্ডেক্স চালু করেছে। তো এইগুলির জন্য আমাদের ওই যে মিডল ম্যানেজার সেরকম লাগে, আর টপ মোস্ট খালি এই অবস্থা। এইগুলোকে একটু রিফর্ম করা দরকার, তাহলে আমরা হয়তো স্টেটের তো ত্রিপুরার তো ইনোভেটিভ কিছু আইডিয়ার জন্য আমরা ন্যাশনাল লেভেলে আমরা খুব নাম করেছি। যেমন আমাদের প্রজেক্ট আছে প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট, পরপর সারা ইন্ডিয়াতে ওই ক্যাটাগরিতে আমরা কিন্তু ফার্স্ট হয়েছি পরপর 2 বছর। তারপর আমাদের যেমন ফার্মাসিস্ট আর হোলসেলে কম্পিটেন্ট পার্সন আছে, ওদের যে ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম, ওরিয়েন্টেশনে গুড ডকুমেন্টেশন প্র্যাকটিসেস এইগুলি শেখানো, এইগুলি কিন্তু সারা দেশে কোনোখানি হয় না, আমাদের রাজ্যেই হয়। তো এইগুলি নিয়ে আমি অনেক পজিটিভ হিসেবে আছে আর কি। একজন নারী ড্রাগ কন্ট্রোলার হিসেবে কাঞ্চন সিনহার এই অর্জন লিঙ্গ সমতার দিক থেকেও বিশেষ তাৎপর্য বহন করে। স্বাস্থ্য খাতের মতো জটিল ও নীতি নির্ভর ক্ষেত্রে তার সাফল্য অন্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য খাতে এই সম্মান একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে জাতীয় পর্যায়ে। তবে এই প্রাপ্তি নিছক পুরস্কার নয়, বরং এটি একটি দায়িত্ব বটে। কারণ ঔষধ শিল্পের স্বচ্ছতা ও মানোন্নয়ন আগামী দিনে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কাঞ্চন সিনহাদের মতো আধিকারিকদের নেতৃত্ব ও অভিজ্ঞতা সেক্ষেত্রে রাখতে পারে দিক নির্দেশক ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশব্যাপী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আগামী 10 সেপ্টেম্বর দেশের সবকটি রাজ্যের সিইওদের নিয়ে বৈঠক করবে ইলেকশন কমিশন, যেখানে যোগ দেবে ত্রিপুরাও। দেশব্যাপী ভোটার তালিকায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এই মর্মে আগামী 10 সেপ্টেম্বর দিল্লিতে একটি সম্মেলন করবে নির্বাচন কমিশন, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের সব কয়টি রাজ্যের নির্বাচন আধিকারিকদের। বৈঠকে যোগ দেবেন ত্রিপুরা রাজ্য নির্বাচন আধিকারিকরাও। বৈঠকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর জন্য তাদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন রাজ্য নির্বাচন আধিকারিকরা। সিইওদের ভোটার তালিকার বিস্তারিত তথ্যসহ সম্মেলনে উপস্থিত থাকতে নির্দেশ জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটার তালিকা তৈরির সাথে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও উপস্থিত থাকতে হবে এই আলোচনার সভায়। সিইওদের তাদের রাজ্যের শেষ এসআইআর সম্পর্কে তথ্য উপস্থাপন করতে হবে বলে জারি করা হয়েছে নির্দেশ। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে একাংশ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। বিহারে সদ্য শেষ হওয়া এসআইআর এর পর বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে উধাও হয়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে এখন দেশের অন্যান্য রাজ্যে একই প্রক্রিয়া শুরু হওয়ার সন্দেহ আরো ঘনীভূত হয়েছে বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যে এটা নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই কারো সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারে না। সরকার প্রদত্ত যে নাগরিকত্বের যে প্রমাণপত্র সেইগুলিকে তারা অস্বীকার করতে পারে না। তাদের কাজ নির্বাচনের তালিকা তৈরি করা, নির্বাচন সম্পন্ন করা। কিন্তু আমরা লক্ষ্য করেছি গত 7.5 বছর এই রাজ্যে এই নির্বাচন কমিশন এরা নির্বাচনে প্রত্যেক বছরে একবার করে হয়। আগে এই কাণ্ড প্রথম বিহারে তারা শুরু করল। এটা যদি প্রতিবাদ না হয়, এরপরে আসাম, পশ্চিমবাংলা, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এই জায়গাগুলিতে আসাম ছাড়া কোনো জায়গায় বিজেপি নাই। এবং বিহারে যে ভোটের মুখে করছে ওখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল অবস্থা ভালো না। কাজেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ভোটার তালিকা সংশোধনের নামে মূলত টার্গেটটা তারা করার চেষ্টা করছে মুসলিম, তার সঙ্গে হচ্ছে তপশিলি অংশের মানুষ, ওবিসি অংশের মধ্যে, বিশেষ করে যারা গরিব অংশের মানুষ। এরা ক্ষুব্ধ
এই সরকারের জনবিরোধী ভূমিকার জন্য। কাজে ভোটার তালিকায় আসন্ন বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের জন্য সুবিধাজনক ভোটার ভিত্তি তৈরির কৌশল এসআইআর বলে অভিযোগ দেশের সবকটি বিরোধী রাজনৈতিক দলের। অন্যদিকে এই উদ্যোগের উদ্দেশ্য কেবলমাত্র ভোটার তালিকাকে স্বচ্ছ করা এবং ভুয়ো নাম মুছে ফেলে প্রকৃত ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, আবারও একবার দাবি করেছে ভারতের নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গুণগত মান সম্পন্ন শিক্ষক নিয়োগে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে মহার্ঘ ভাতার ফারাক হ্রাস করতে উদ্যোগী রয়েছে সরকার। 64তম শিক্ষক দিবসের অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিদ্যালয়গুলিতে যুক্ত করা হচ্ছে নতুন বিষয়। টেট টিআরবিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে স্বচ্ছতা বজায় রেখে, যা আগে হতো না। শুক্রবার 64তম শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে আমবাসা এবং করবুকে দুটি মহাবিদ্যালয়ের পথে চলা শীঘ্রই শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্রেটারি সাহেব বলেছেন যে আমরা নতুন নতুন যে বিষয় আমরা স্কুলের মধ্যে আমরা শুরু করছি, তাতে করে একটা বিরাট একটা পট পরিবর্তনের দিশা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের ত্রিপুরা সরকারও কিন্তু আমরা চেষ্টা করছি যে যেভাবে হোক যা যা নতুন নতুন যে বিষয়গুলো আছে, ভালো টিচার, আগের সরকার আমরা দেখতাম কিভাবে টিচার নিয়োগ করতো সেগুলো আমাদের সবার জানা, কিন্তু আমরা বারবার বলছি টেটের মাধ্যমে, টিআরবিটির মাধ্যমে, টিপিএসসির মাধ্যমে, সেখানের মাধ্যমে বেস্ট টিচার যারা আছেন তাদেরকে আমরা তাদেরকে নিয়োগপত্র দিচ্ছি এবং সেইভাবে কিন্তু আগামী দিন ভালো স্টুডেন্ট হওয়ার সুবিধা আছে। তো এইভাবে যেভাবে আগে হতো তার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং আমরা চাই যে মানে যে ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে সব বিষয়ে আমাদের এখানে ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট সেটাও যাতে করা যায় তার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা এর মধ্যেই ত্রিপুরা সরকার আমবাসা এবং কাকরাবনে এবং করবুকে আমরা নতুন যে সরকারি মহাবিদ্যালয় সেটা স্থাপন করতে যাচ্ছি। এবং শুধু তাই নয়, নরসিংগড়ের ন্যাশনাল ল ইউনিভার্সিটি টিআইটির জন্য একটা আধুনিক নতুন ভবন, সেগুলো আমরা অলরেডি কাজ চলছে সেখানে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় স্টুডেন্টদেরকে আমরা যাতে আরও তাদের প্রোৎসাহিত করতে পারি, তাদেরকে যাতে আরও ভালো ওদের সামনের দিকে এগিয়ে যেতে পারে, তার জন্য এর মধ্যে আমরা 140 জন সিবিএসসি বোর্ডের এবং টিবিএসসি বোর্ডের তাদেরকে আমরা স্কুটি আমরা দিয়েছি, আপনারা সবাই জানেন। আমার মনে আছে গত 29 মাসে 29% ডিএ দেওয়া হয়েছে কোনো রকম আন্দোলন ছাড়াই। মহার্ঘ ভাতার ফারাক হ্রাস করতে নেওয়া হয়েছে উদ্যোগ। রাজ্যে মহিলা বিশ্ববিদ্যালয় চালুর বিষয়টিতেও শীঘ্রই মিলবে সুখবর বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউ শুড টেল অ্যাবাউট উইমেন্স ইউনিভার্সিটি। তো এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে উইমেন্স ইউনিভার্সিটি যে আমরা চাইছি যে মেয়েরা আরও বেশি শক্তিশালী হোক, মাননীয় প্রধানমন্ত্রীজিও চান, এবং উইমেন্স ইউনিভার্সিটি তার প্রক্রিয়াও কিন্তু চলছে। আগামী কয়েকদিনের মধ্যে তার রেজাল্ট আপনারা পাবেন। যে ডিএর জন্য সকাল ঠিক 3টের সময় অফিস থেকে কামাই করে জিন্দাবাদ জিন্দাবাদ করতো, আর আমরা সেই জায়গায় এগুলো করারই প্রয়োজন বোধ করি না। আমার পূর্বসূরি 3% ডিএ দিয়েছিল, সেই জায়গায় 29 মাসে আমি 29% ডিএ আপনাদেরকে দিয়েছি উইদাউট এনি এই রাস্তার মধ্যে নেবে আন্দোলন করার পরিবর্তে। এখন আমরা 32% দিয়ে দিচ্ছি। আগামী দিন আমরা চাইছি যে ডিফারেন্সটা যাতে আরো কম হয়, নিশ্চয়ই আমরা করবো সেটা। ডিফারেন্সটা যত কম করবো আমরাও স্বস্তি থাকবো, সেই চিন্তা ভাবনা আমাদের। ত্রিপুরাকে একটি শিক্ষা হাব হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার। ডেন্টাল এবং নার্সিং কলেজের পাশাপাশি রাজ্যে এমবিবিএস আসনও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষকরা হলেন গাছের শেকড়ের মতো, যারা শাখা, পাতা, ফুল এবং ফলের মতো বেড়ে ওঠা শিক্ষার্থীদের লালন পালন করেন। নিষ্ঠা এবং দায়িত্বের সাথে জাতির ভবিষ্যৎ গঠন করেন শিক্ষকরা বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ওতমাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র দাসাগর পুরস্কার, সমাজসেবী সমীর চক্রবর্তীকে তার শ্যামাপ্রসাদ মুখার্জি পুরস্কার এবং ডিসি পাড়া হেমন্ত স্মৃতি স্কুলের প্রধান শিক্ষিকা প্রতি দেববর্মাকে ভূষিত করা হয় মহারানী তুলসী পুরস্কারে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এনআইএফআর এর সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে প্রথম 200 মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। স্বাভাবিক কারণে বিষয়টি নিয়ে হতাশা সৃষ্টি হয়েছে রাজ্যের শিক্ষাবিদ মহলে। 2025 সালের প্রকাশিত জাতীয় প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক র্যাঙ্কিং অর্থাৎ এনআইএফ এর
স্থান পেল না ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। সরকারি বেসরকারি মিলিয়ে দেশের 1000-এর ওপর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম 200টি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশিত হয় চলতি বছরের NIF র্যাঙ্কিং এ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে প্রকাশিত এই NIF র্যাঙ্কিং এ জায়গাই পায়নি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ দেশের প্রথম 200 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও স্থান দখল করতে পারল না ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। বিশেষজ্ঞদের বক্তব্য, NIF র্যাঙ্কিং এ প্রথম 200টি বিশ্ববিদ্যালয়ের নামই প্রকাশিত হয়, এতে নাম নেই মানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নাম থাকতে পারে একেবারে শেষের দিকে। একসময় 52টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে 28 নম্বরে ছিল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এবার 52টির মধ্যে স্থান এলো 44-এ, অথচ উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ, নেহু, নাগাল্যান্ডের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্থান ত্রিপুরার চেয়ে অনেক উপরে। বিশেষ করে গঙ্গা প্রসাদ প্রসেন উপাচার্য হওয়ার পর আরো অবনমন ঘটতে থাকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের। দুর্নীতি চরম অন্যায় বলে যার প্রমাণ হিসেবে এবার দেশের প্রথম 200টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিতে পারেনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। পঠন পাঠনে কাঠামোগত সমস্যা এবং শৃঙ্খলাহীনতার কারণে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঠরত ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ বিক্ষোভ। Strict action acknowledged to the Vice Chancellor of Tripura University on Friday. উল্লেখ করা যেতে পারে, অধ্যাপক অঞ্জন উপাচার্য থাকাকালীন সময়ে 2014-15 দেশের প্রথম 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজের জায়গা করে নিয়েছিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এদিকে দেশের উত্তর পূর্বের আসাম, তেজপুর, গৌহাটি ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের নামের মধ্যে রয়েছে প্রথম 100-র মধ্যে। 2025-এর সামগ্রিক এবং বিশ্ববিদ্যালয় উভয় ভাগেই প্রকাশিত তালিকা থেকে ত্রিপুরার একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম অনুপস্থিতি শিক্ষাবিদদের মধ্যে হতাশ জন্ম দিয়েছে এবং কার্যকারিতা নিয়ে তুলেছে গুরুতর প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুধু 16 কোটি টাকা নয়, হদিশ নেই বহু কোটি টাকার। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের 1000 কোটি টাকার মধ্যে কত টাকা কোথায় ব্যয় হলো তা জানা নেই সাধারণ মানুষের। আগরতলা পুর নিগমের চেক জালিয়াতি করে 16 কোটি টাকার অর্থ হাফিজের মামলায় এরকমই প্রতিক্রিয়ায় দিলেন প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে। সার্বিক ঘটনার পূর্ণ তদন্তের দাবিও জানিয়েছেন প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী। আমি আগেই বলেছি, আমি মানে আমাদের ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে প্রচুর টাকা এসছে, সেই টাকার কোনো ইতিহাস নেই। টাকা এসছে কিন্তু টাকার কোনো কাজকর্ম দেখছি না। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন সংবাদপত্র এটা প্রকাশিত হচ্ছে। শহরবাসী তাদের যে অভিজ্ঞতার কথা বলছে এবং কিছুক্ষণ আগে শঙ্কর দত্ত বলেছেন যে 16 কোটি টাকার কোনো হদিশ নেই। শুধু 16 কোটি না, আমরুতের যে টাকাটা এসছে একটা বিরাট পরিমাণ টাকা বামফ্রন্ট সরকারের শেষ দিকে এই স্যাংশন এসেছিল। এই কাজ তো আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় কাজ হয়েছে। এটা বলেছিলাম তো সেদিন সাংবাদিক সম্মেলনে, কিন্তু তার সদর এখনো পাই নাই। তারপর এখানে 1000 কোটি টাকা তো একটা প্রকল্প ছিল স্মার্ট সিটি, 1000 কোটি টাকার মধ্যে 500 কোটি 500 কোটি কেন্দ্র। এমন এই টাকাই 1000 কোটি টাকা কোথায় খরচ করবো, কোন জায়গায় খরচ হচ্ছে, এটা তো রাজ্যবাসী বা আগরতলা সবাসী দেখতে পাচ্ছেন না। তার মধ্যে নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে বেরিয়ে গেছে 16 কোটি টাকা এখানে হচ্ছে। পুর নিগম ট্যাক্স বাড়িয়েছে, প্রচুর টাকা তাদের ট্যাক্স আদায় হচ্ছে। এই ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন হওয়ার কথা, কিন্তু সেই উন্নয়ন তো নজরে পড়ছে না। অর্থাৎ এক কথায় বলতে দ্বিধা নেই, হরিলুট চলছে। শহরবাসীর উন্নয়নের ছোঁয়া নেই। এখন দেখা যায় বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বা আগরতলা শহরে যে জল জমে যায় বেরিয়ে আসার জন্য অনেক রকম ঘোষণা তারা দিয়েছে, কিন্তু বাস্তবে তা উল্টো হয়েছে এবং অবস্থা আগছে আরও খারাপ হয়েছে। অস্বীকার করার বিরুদ্ধে ড্রেন করেছে, ড্রেনে কোথায় জল যাবে। আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে ড্রেনের জল উল্টো রাস্তায় এসে পড়ছে, এটা সংবাদ পড়তে দেখলাম, ফটো দেখে আমি কথা বলছি। এই যদি ড্রেনের চেহারা হয়, ড্রেন হলো জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য, আর সেই ড্রেনের জল দিয়ে রাস্তায় পড়বে, এটা শহরবাসী তার অভিজ্ঞতায় দেখছেন। আমরা মনে করি এটা সবটার একটা তদন্ত হওয়া উচিত এবং এটা দেখা উচিত এবং যে এই অর্থ কোথায় গেল এবং যেই হারে একটা ছোট শহর উন্নত হওয়ার কথা ছিল স্মার্ট সিটিতে, সেই উন্নয়ন মানুষের চোখে বা নজরে পড়ছে না। এটা নিয়ে মানুষদের প্রচণ্ড প্রশ্ন, সন্দেহ সৃষ্টি হয়েছে। এটা দূরীকরণের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে আরক্ষা দপ্তরের তৎপরতায় সারা শহর জুড়ে শুরু হয়েছে বিভিন্ন রকমের অভিযান কর্মসূচি। এবার এনসিসি থানার পুলিশের তৎপরতায় রাজধানীর গোয়ালা বসতে হয় নেশা বিরোধী অভিযান।
এই অভিযান তল্লাশি দিয়ে সেখান থেকে 5টি বাইক উদ্ধার করে প্রশাসন এবং নেশা কারবারিদের যুক্ত দুজনে আটক করা হয়। আগামী দিনেও রাজ্য জুড়ে অব্যাহত থাকবে এইসব অভিযান কর্মসূচি বলে জানান এনসিসি থানার পুলিশ আধিকারিক। দুর্গাপূজাকে সামনে রেখে আমাদের এই গলাবস্তি এলাকায় নেশা বিরোধী অভিযান, আমাদের কিছু সিক্রেট ইনপুট ছিল বেশ বাড়িতে নেশা পানি যুক্ত বাড়ি, এবং সেই খবরকে ভিত্তি করে আমরা বিশাল পরিমাণ টিএসআর, পুলিশ, সিআরপিএফ নিয়ে আমরা রেড করি এবং 2জন লোককে আটক করতে সক্ষম হই। বেশ কিছু রিপোর্টও পাওয়া গেছে এবং 5টি মোটর বাইক সিজ করি, যেগুলি এখানে লোকাল নয়, এগুলি কোনো কিছুর সঙ্গে কোনো ইলিগাল ইয়ের যুক্ত থাকতে পারে। এবং মেনলি এই দুর্গাপূজার সামনে রেখে আমাদের এই নেশা বিরোধী অভিযান, এবং এদের লোকাল অনেক লোক খুব সাহায্য করছে আমাদের। এই অভিযান জারি থাকবে। শারদ ও তিনগলিতে শব্দ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেবে পুলিশ। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নামিত পাঠক। শব্দ পরিমাপক যন্ত্র রয়েছে রাজ্য পুলিশের হাতে। শারদ উৎসবের দিনগুলিতে এই যন্ত্র ব্যবহার করে পরিমাপ করা হবে শব্দ দূষণের তীব্রতা, জানিয়েছেন ত্রিপুরা পশ্চিম জেলা পুলিশ সুপার। आपके माध्यम से जो हमारे मीडिया के माध्यम से बताना चाहेंगे कि साउंड पोल्यूशन जो है उस पर ऑनरेबल कोर्ट की स्ट्रिक्ट गाइडलाइंस है और उसका अलग नोटिफिकेशन पहले भी बार बार आया है एंड वी आर गोइंग टू स्ट्रिक्टली इम्प्लीमेंट साउंड पोल्यूशन। स्पेशली अभी पूजा का टाइम आ रहा है तो पूजा अच्छे से जाए पर किसी को भी साउंड की वजह से असुविधा ना हो, ये हमारा प्रयास है। नहीं, अब तो हर मोबाइल में भी साउंड जो है वो आपके मोबाइल में भी आप ऐप डाउनलोड करेंगे तो ऐप्स भी अवेलेबल हैं, पर हमारे पास जो है साउंड मीटर्स अवेलेबल हैं एसडीपीओ पर। तो प्रिवेंटिव एक्शन हम अभी भी ले रहे हैं। पीआर सबमिट करी गई है उन लोगों के अगेंस्ट में और आगे वाले टाइम में अगर ऐसे कोई भी करता है तो लॉफुल एक्शन उनके अगेंस्ट लिया जाएगा। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।